প্রশ্ন এসছে, প্রকৃতির কোলে পশু পাখি, অবলা জীব কেউ তো না খেয়ে মারা যায় না। একটা কচ্ছপ 150, 200, 300 বছর বাঁচে, তার খাবার তো কেউ জুগিয়ে দেয় না, সে নিজেই খোঁজ করে নেয়। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় শুনি মানুষ না খেয়ে মারা যাচ্ছে। এই করোনার এই ভাইরাসের সময় আমরা গৃহবন্দী আছি, মানুষ লকডাউন আছে, প্রকৃতি তো লকডাউন নয়। ফলমূল, শাকসবজি, আনাজ সব তো হচ্ছে। তাহলে মানুষ নিজেকে শ্রেষ্ঠ জীব মনে করা সত্ত্বেও কেন সে না খেয়ে মারা যাবে? প্রকৃতির কোল তো সব কিছু দিয়ে রেখেছে, মানুষ কি বুঝতে পারছে না? মিডিয়া এত নেগেটিভ প্রচার করছে ভবিষ্যৎ নিয়ে, এইখানে খাওয়া হচ্ছে না, ওখানে মারা যাচ্ছে, এইসব শুধু নেগেটিভটা দেখছে। এর মাঝখানে যে এত উৎকর্ষ, এত মানুষের হৃদয় খুলেছে, মানুষ মানুষকে এইভাবে সাপোর্ট করছে, একটুও দেখতে পাচ্ছে না। এবং তারা এত নেগেটিভ চর্চা করছে যে কালেকটিভ কনসাসনেসে নেগেটিভিটি ভরে যাচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে এবং পৃথিবীটা আতঙ্কিত হয়ে যাচ্ছে। মানুষ না খেয়ে মারা যাবে, প্রকৃতির কোলে তার সৃষ্টি না খেয়ে মারা যাবে, এই কথাটা আমি বিশ্বাস করি না। এটা বলে একজন বলছেন, এতে আপনার অনুভব কি বলছে? মানুষ প্রকৃতির কোল থেকে যত দূরে সরে যাচ্ছে, ততই তার জীবনে যন্ত্রণা নিয়ে আসছে। মানুষ নিজেকে প্রকৃতির কোলের সন্তান মনে করে না। সে তার নিজের ম্যানমেড সায়েন্স বানিয়েছে, তার নিজের ভাবনা চিন্তা থেকে অনেক কিছু করে ফেলেছে, প্রকৃতি থেকে অনেক সরে গেছে, প্রাকৃতিক খাবার থেকে সরে যাচ্ছে। প্রসেসড এবং তারপরে আবার প্রসেস, তারপরে আবার প্রসেসড, প্রকৃতির সাথে কোনো যোগাযোগ নেই এরকম খাবার খাচ্ছে, প্রয়োজনের অতিরিক্ত খাবার খাচ্ছে। যে এই সমস্ত পশু পাখি প্রাণী যারা প্রকৃতির সাথে চলছে, তারা খাবারের কিছু নিয়ম আছে, তারা যেই খাবারটা তাদের খাওয়া উচিত তারা সেটাই খাচ্ছে, এবং যেই সময়ে খাওয়া উচিত সেই সময়ই খাচ্ছে। সমস্ত প্রাণী যারা দিনের বেলায় চলে তারা সূর্য ডুবে গেলে কেউ খাচ্ছে না, প্রকৃতির সাথে নিয়ম মেনে চলছে। যারা শিকারী প্রাণী রাত্রেবেলা শিকার করে তারা রাত্রেবেলা খাচ্ছে, দিনের বেলা চুপচাপ ঘুমিয়ে থাকছে, খিদে না পেলে খাচ্ছে না, সৃষ্টির নিয়মে চলছে। অতিরিক্ত খাবার তো খাচ্ছেই না। মানুষ ভারসাম্যহীনভাবে শহর গড়েছে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে ফেলেছে। রাস্তা, ব্যাক টু নেচার, ন্যাচারাল ফুড, দেয়ার ইজ এনাফ ফর এভরিওয়ান। ব্যাক টু নেচার মানে জঙ্গলে গিয়ে থাকতে হবে না, যেখানে আছে প্রকৃতিকে ধ্বংস নয়, প্রাকৃতিক সবুজ আর অন্যান্য পশু পাখি যেন বিচরণ করতে পারে সেরকম করে শহর গড়ো। আধুনিক শহর এইভাবে গড়ছে, আগে আনপ্ল্যান্ড ওয়েতে যেগুলো হয়ে গেছে সেখানে প্ল্যান করতে হবে। আর প্রাকৃতিক খাবার খেলে আমরা প্রকৃতির সাথে থাকি, প্রসেসড খাবার না, প্রাকৃতিক খাবার যত খাওয়া যায়। সবার জন্য যথেষ্ট প্রকৃতি রেখেছে। মিডিয়া নেতিবাচক প্রভাব বিস্তার করছে, এটা খুব ডেঞ্জারাস প্রপোজিশন বলা যায়। আমরা তো জেনেছি, অনেকবার এই কথাগুলো বলেছি, যে আমাদের একটা ফ্রি উইল দেয়া আছে মানুষকে, আমরা সৃষ্টির একটা অংশ, আমরা আমাদের জীবনের সবকিছু নিজেরা তৈরি করি, শুধু নিজেদের জীবনে না, আমাদের সামগ্রিক জীবনেও আমরা নিজেরা পরিস্থিতি তৈরি করি। আমরা যে ভাইব্রেশনটা দিই, যে থটটা দিই, যে ফিলিংটা দিই, যে কথাটা বলি, যে কাজটা করি, এগুলো সব ভাইব্রেশনের আকারে বিশ্ব ব্রহ্মাণ্ডে যায়। আমরা যেই ভাইব্রেশনটা যদি নেগেটিভ দিই, নেগেটিভ জিনিস আমাদের জীবনে আকৃষ্ট হয়। তো যত মিডিয়া
এই নেগেটিভ জিনিস প্রচার করবে, তত নেগেটিভিটি বাড়বে, মানুষের মধ্যে আতঙ্ক বাড়বে, আর এই আতঙ্কের পরিবেশ তৈরি হবে। মিডিয়া যদি একটু উপকার করতে চায় তাহলে এই নেগেটিভ জিনিসগুলো বন্ধ করুক। প্রচুর পজিটিভ জিনিস হচ্ছে, সেইগুলোকে হাইলাইট করুক, তাহলে ওই জিনিসগুলো আরো বাড়বে, আরো বাড়বে। যারা যারা কাজ করার তারা প্রচুর কাজ করছে, তারা খুঁজে খুঁজে বার করার চেষ্টা করছে। মিডিয়ার নেগেটিভ জিনিস ছড়ানো উচিত না, ওরা জগতের প্রচন্ড ক্ষতি করছে, তোরা জগৎটাকে ওরা আতঙ্কে ভরিয়ে দিচ্ছে। ওরা বুঝতেই চাইছে না তাদের অহংকার, মিডিয়ার অহংকার সব থেকে বড় অহংকার, সর্বনাশী অহংকার এই পৃথিবীর। তারা মনে করছে তারা প্রচুর বড় কাজ করছে। মিডিয়া এই মুহূর্তে যদি টোটাল স্টপ হয়ে যায়, জগৎ সংসার অত্যন্ত আনন্দে থাকবে। এরা শুধু আতঙ্ক, নেগেটিভিটি, নেগেটিভ থট ফর্মস, নেগেটিভ ইমোশন, এইগুলো তৈরি করে জগৎটাকে আতঙ্কে ভরিয়ে দিচ্ছে। এই মুহূর্তে সমস্ত মিডিয়া যদি স্টপ হয়ে যায়, আতঙ্ক ছড়ানো মিডিয়া যেগুলো প্রেমপূর্বক সেবার মাধ্যমে কাজ করছে, তারা যদি আসে, পৃথিবীর চেহারাই বদলে যাবে। কারণ আতঙ্কের ভাইব্রেশন শুধু আতঙ্ক তৈরি করে। উন্নত চেতনার পজিটিভ ভাইব্রেশনে মানুষগুলো আতঙ্কিত হয়ে যাচ্ছে এদের নেগেটিভ খবর শুনে শুনে। কালেকটিভ কনসাসনেসকে সর্বনাশ করে দিচ্ছে এরা, সর্বনাশ করে দিচ্ছে। যেরকম নেগেটিভ টিভি সিরিয়ালগুলো, যত রকম ক্রাইম হয় তার আতুর ঘর এখন বলছে। টিভি সিরিয়াল দেখে দেখে মানুষ ক্রাইম করছে। নেগেটিভ সিরিয়ালগুলো পজিটিভ জিনিস নিতে পারছে না, নেগেটিভ জিনিসগুলো মানুষকে বেশি অ্যাট্রাক্ট করে, কারণ নেগেটিভিটি দিয়েই মানুষ তৈরি হয়েছে। সব জায়গায় নেগেটিভ জিনিস শুনছে, পজিটিভ জিনিসও শুনছে না, ইতিবাচকতা শুনছে না। তো মিডিয়া এই নেতিবাচক প্রভাব বিস্তার করা বন্ধ করুক, জগতের কল্যাণের জন্য ওরা খুঁজে খুঁজে পজিটিভ খবর বার করুক। যতটুকু নেগেটিভ বলছে না, তার 1000 গুণ বেশি পজিটিভ খবর আছে। কোথায় কোথায় লোকজন কাকে কাকে গিয়ে সাহায্য করছে, কোথায় কোথায় সাহায্য করছে সেগুলো বলুক। কোনো জায়গায় যদি সাপোর্টের কম আছে, তাদের কাছে গিয়ে বলুক, ভাই ওখানে তোমরা যাও। আরে তোরা কর না সাহায্য, বাজে খবরটা না বলে। তোরা যেখানে যেখানে খুঁজে পাচ্ছিস এরা ভালো নেই, তোরা দিতে থাক, তোরা সাহায্য করতে থাক। নেগেটিভিটি ছড়াস না, পৃথিবীটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিস তোরা, প্রচন্ড ক্ষতি করছিস এই পৃথিবীর নেগেটিভিটি ছড়িয়ে, বুঝতেই চাইছিস না। এই কালেকটিভ কনসাসনেসে নেগেটিভিটি যত দেবো তত বেশি জীবনে নেগেটিভিটি আসবে, সর্বনাশ করে দিচ্ছে। এরা বুঝতেই চাইছে না তাদের অহংকার, এরা তো সব কিনে নিয়েছে, এদের মধ্যে দিয়ে লোকজন প্রচার পাচ্ছে, মনে করছে আমরাই সব। যারা এদের এগেইনস্ট দেবে তাদেরকে ওরা সাইড লাইন করে দেবে। জাগ্রত চেতনার ব্যক্তি তাদের সাহায্য নেবে না, কারণ ওখানে সবাই জানে প্রচন্ড গিভ অ্যান্ড টেক হয়, দেয়া নেয়া চলে প্রচন্ড। আর দেয়া নেয়াতেই লোকজন বিশ্বাস করে। এই নেগেটিভ চর্চা থেকে বেরিয়ে আসতে হবে, ইতিবাচক সাংবাদিকতা করতে হবে, সামগ্রিক চেতনায় ইতিবাচকতা দিতে হবে। প্রচুর প্রচুর পরিমাণে প্রচুর আছে। মাদার টেরেসা বলেছিলেন না, আমি যুদ্ধবিরোধী সম্মেলনে যাব না, শান্তির মিছিল ডাকো, আমি সর্বাগ্রে থাকব। উনি কি বুঝেছিলেন? যুদ্ধ, বিরোধ, নেগেটিভ চর্চা, মানছি না, মানবো না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, এইসব যত বলবে তত এইগুলো বাড়বে। আন্দোলন এখনো পর্যন্ত পৃথিবীর এক বিন্দু উপকার করেনি, ক্ষতি আর ধ্বংস ছাড়া। যতগুলো ফ্যাক্টরি বন্ধ আমাদের রাজ্যে, সমস্ত কটা আন্দোলনের ফল। যতগুলো মানুষকে মানুষ হিংসা করে মারছে, সব আন্দোলনের ফল। বিভিন্ন চেতনায়, বিভিন্ন মানসিকতায় আন্দোলন করছে। কেউ ধর্মের নামে জিহাদ করে আন্দোলন করছে, কেউ রাজনীতির নামে জিহাদ করে আন্দোলন করছে, কেউ সামাজিক প্রথার নামে জিহাদ করে আন্দোলন করছে, কেউ সাংবাদিকতার বাহানায় আন্দোলন করছে, যেন মনে করছে বাহাদুরি করছে, দেশ গঠন করছে। করোনা বুঝিয়ে দিচ্ছে বিশেষ লোকেদের বিশেষ প্রয়োজন নেই, না থাকলেও চলবে।
মানুষ না থাকলেও চলবে, এই পৃথিবীটা অনেক সুন্দর চলবে। মানুষকে ঘরে বন্ধ করে দিয়ে প্রকৃতি দুর্দান্ত আছে, পাখিরা কিরম খেলছে, প্রকৃতি কিরম আনন্দে আছে, একটু বোঝার দরকার আছে। নিম্ন চেতনায়, নিকৃষ্ট চেতনায়, কট্টর ব্যবসায়ীর মানসিকতায় মানুষ বেহুশে আছে, সামগ্রিক চেতনাকে উন্নত করতে চাইছেই না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি মিডিয়ার এইসব নেগেটিভিটি দেখে। প্রকৃতি সবার জন্য প্রয়োজনীয় সবকিছু ব্যবস্থা করে রেখেছে, আমরা অবুঝের মতো বিভ্রান্তির সৃষ্টি করে চলেছি। শুধু খাওয়া নয়, ভবিষ্যতের অর্থনীতি নিয়েও চূড়ান্ত নেতিবাচক মনোভাব সামগ্রিক চেতনার অত্যন্ত ক্ষতিকারক কাজ করে চলেছে। ভবিষ্যৎ নিয়ে কিচ্ছু ভাবার দরকার নেই এখন। ভেবে কি করবেন? আপনার ভাবনাতে ভবিষ্যৎ ভালো হবে? আপনি যে নেগেটিভ ভাবছেন, শুধু কালেকটিভ কনসাসনেসকে আপনার খারাপ করছেন। এখন তাহলে কি কাজ, সেটা আসবো। এই মুহূর্তে কি কাজ, কি করণীয়, তার আগে একটু জেনে নিন। খাওয়া দাওয়া, একটা সবজি দিয়ে একবার মাত্র ভাত খেলে না দিনে, কোনো অসুবিধা নেই। তারপরে একটু আধটু কিছু একটা পেলে, একটা কলা পেলে, বা এক মুঠো মাত্র মুড়ি পেলে, বা একটা রুটি পেলে যথেষ্ট। কাজকর্ম বেশি নেই, খাওয়ার পরিমাণটা কমিয়ে ফেলা উচিত। এটা শুনলে লোকজন তেড়ে আসবে, হ্যাঁ খাওয়া বন্ধ করে দিতে হবে না। আপনি ভালো করে জানুন আপনার কতটুকু খাওয়ার দরকার। বাঙালিরা সাধারণত প্রয়োজনের 3 গুণ খায় এবং ভীষণ অসুস্থ হয়। এগুলো নিয়ে আমি অনেকবার বলেছি স্বাস্থ্যনীতিতে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত, অনেক রাজ্যের থেকে উন্নত, কিন্তু এটা যথেষ্ট না। কারণ এখানে লোকজন প্রয়োজনের তুলনায় 3 গুণ বেশি অসুস্থ হয় অন্তত। তাই দল বেঁধে বেঁধে বাইরে বাইরে গিয়ে মানুষ চিকিৎসা করে। চিকিৎসা করাটাকে তারা মনে করে একটা উৎসব। খাওয়ার নিয়ম জানা না থাকায় একটা জীবন নষ্ট করে ফেলছে খাই 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 করে। আয়ু প্রায় অর্ধেকটা কমিয়ে ফেলছে, রোগ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত শুধু খাই 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 খাই। খাদ্যবিজ্ঞান ও মানুষের জীবনযাপন নিয়ে বিশেষ চর্চা বাংলায় হয় না। এই ধরনের জিনিস এরা নিতে পারে না। বিশেষ করে যারা ইন্টেলেকচুয়াল, 2 পয়সা রোজগার বেশি করে, তারা মানতেই পারে না। মনে করে খাওয়ার জন্যই তো এই জীবন। 2-3 বেলা যদি পেট ভরে মাছ মাংস ডিম দিয়ে না খেতে পারলাম, তাহলে জীবনটা কি? কষ্ট করে রোজগার করছি তো খাওয়ার জন্যে না, বাঁচার জন্য খেতে হয়। খাওয়ার জন্য বাঁচা না, খাওয়ার জন্য বাঁচা হলো অতি নিকৃষ্ট স্তরে বাঁচা। যারা খাওয়ার জন্য বেঁচে আছে তারা জীবনে বড় কোনো কাজ করতে পারছে না, কোনোদিন বড় কাজ করতে পারছে না। জগৎ সংসারে তো কোনো কল্যাণ করতেই পারছে না ক্ষতি করা ছাড়া। যখন নিজেদের ক্ষতি করছে, যারা 100 বছরের বেশি সুস্থ দীর্ঘ আয়ু নিয়ে এসছে, সেটা খেয়ে খেয়ে, অখাদ্য কুখাদ্য খেয়ে খেয়ে রোগযুক্ত একটা জীবন আনছে, তার মানে জগতের ক্ষতি করছে। তারা সুস্থ থাকলে, সুন্দর থাকলে অনেক কিছু ভালো করতে পারতো। সব থেকে বড় কথা, এই জগতের খাদ্যের অভাব মেটাতে পারতো। প্রথম যদি সবার খাওয়া 3 ভাগের 1 ভাগ হয়ে যায় না, তাহলে খাদ্যদ্রব্য না এর অভাব থাকবে না। একটা সেকশন প্রয়োজনে 3 গুণ খাচ্ছে, প্রচুর ফেলছে, আর একটা সেকশন প্রয়োজনীয় খাবার পাচ্ছে না। এটা একটু বোঝার দরকার আছে। কালেকটিভ কনসাসনেস কি দিচ্ছি সেটা ভীষণ দরকার আছে। এবার আমরা চলে আসি এই করোনাতেই। অনেকে বলছে তাহলে করবোটা কি? খাবো না, রান্না করবো না, খাবো না। রান্না খাওয়া করবেন, যেটুকু প্রয়োজন, প্রয়োজন কতটুকু সেগুলো একটু ভালো করে প্রকৃতির দিকে তাকান না। প্রকৃতিতে গাছপালা, পশু পাখি, তারা কিরকম করে খাবার কখন বানাচ্ছে, কখন খাচ্ছে, কি প্রয়োজন অনুযায়ী করছে। একটা টাইম টোটাল অফ দিচ্ছে 12 ঘন্টা। সূর্য ডুবে গেলে সাধারণত তৃণভোজী প্রাণী, মানুষের মতো প্রাণী যেগুলো, তারা কেউ খাচ্ছে না, কেউ খাচ্ছে না।
প্রকৃতির নিয়মে প্রকৃতির প্রাণীরা আহার খুঁজতে বেরোয়, প্রচুর পরিশ্রম করে, পাখি প্রচুর ওড়ে, যে কোনো প্রাণী, বাঘকে শিকার ধরার আগে প্রচুর দৌড়তে হয়, প্রচুর কিছু ঘটে। মানুষ বলছে ঘুম থেকে উঠে কি করব বুঝতে পারছি না, একটা মনের মধ্যে ডিপ্রেশন অনেকের চলে এসছে। মানে কি করব, ডিপ্রেশনে যারা থাকে তারা লো ফিল করে, অতীত নিয়ে ভাবনা মাথার মধ্যে না সারাক্ষণ, দিনে 1 লাখ বা তার বেশি চিন্তা হয়। স্বাভাবিক মানুষদের দিনে 50 থেকে 60 হাজার চিন্তা আসে, আর যারা ডিপ্রেশনে আছে, ফ্রাস্ট্রেশনে আছে, 1 লাখের বেশি চিন্তা। আর যারা অ্যাংজাইটিতে আছে, মানে ভবিষ্যতে কি হবে, ভবিষ্যৎ নিয়ে হাইপার ফিল করে, তারাও সমস্যায় আছে। ডিপ্রেশন যারা পাস্টে, অ্যাংজাইটি যারা ফিউচারে। ডিপ্রেশনের লো ফিল করছে, অ্যাংজাইটির ওরা হাইপার ফিল করছে। তাই এই সমস্ত প্রশ্ন যখন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছে, তারা অ্যাংজাইটিতে চলে যাচ্ছে, সে মিডিয়া হোক আর যেই হোক। আর কিছু কিছু লোকজন যারা কোনো অ্যাক্টিভিটি নেই, অ্যাক্টিভিটি লেস হয়ে যাচ্ছে, তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে, সকালবেলা উঠে লো ফিল করছে। কি করণীয়? অ্যাক্টিভিটি চাই, অ্যাক্টিভিটি, এক্সারসাইজ, ঘরবাড়ি পরিষ্কার করা, আবার সব কিছু গোছানো, আবার সব ঠিকঠাক করা, বই পড়া, চর্চা করা, সবাইকে নিয়ে খেলাধুলা করা, কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকা, ছেলে মেয়েদের খুব ভালো করে ভ্যালুসগুলো শেখানো, সারাক্ষণ কিছু না কিছু করা, অলস জীবন যাপন করা না। কারণ অলস জীবন যাপন করলে ডিপ্রেশন চলে আসবে। সব থেকে ভালো হলো শুরুটা সকালবেলাতে, অনেকে ডিপ্রেস ফিল করে, অনেকে বিকেলে ফিল করে। এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে আমাদের মধ্যে অনেক কটা হরমোন ক্ষরণ হবে, হরমোন ক্ষরণ হবে। এন্ডোরফিন বলে একটা হরমোন আছে, যেটা এক্সারসাইজের সময় যদি আমরা শ্বাসের সাথে ফোকাস রেখে এক্সারসাইজগুলো করি, বাইরে কোনো ফোকাস না, বাইরের মনোযোগ না, এক্সারসাইজের সাথে অন্তর্মুখী হয়ে শ্বাসের সাথে এক হয়ে যদি এক্সারসাইজ করি, খুব ভালো করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটু কসরত করি দিনে 1-1.5 ঘন্টা, প্রচুর পরিমাণে এন্ডোরফিন ক্ষরণ হয়। এন্ডোরফিন ক্ষরণ হলে আমাদের ডিপ্রেশনের ফিলিং চলে যায়, মাইন্ড ফোকাসড হয়। তারপরে আমরা যদি বেনেভোলেন্ট অ্যাক্টিভিটি করি, ভালো থট দিই, কালেকটিভ কনসাসনেসে ভালো থট দিই, প্রেয়ার করি, তাহলে আমাদের মধ্যে সেরোটোনিন হরমোন ক্ষরণ হয়। গুড ফিল করলে, প্রেয়ার করলে, লোকের জন্য ভালো করলে, বেনেভোলেন্ট কাজকর্ম করলে সেরোটোনিন হরমোন ক্ষরণ হয়। তো কিছু কিছু করি, ঘর থেকে বেরোতে পারছি না, প্রেয়ার করি, গুড থট দিই, বাড়ি ঘরগুলোকে সুন্দর করে সাজায়, হ্যাপিনেস ফিলিং করি, বাড়িতে যে কজন আছি তাদেরকে এর কাজটা একটু করে দিই, ওর কাজটা একটু করে দিই, হাত লাগাই, হরমোন ক্ষরণ হবে, ভালো থাকবো। যদি কিছু আমরা একটা অ্যাচিভ করি, প্রশংসা পাই, রেকগনিশন পাই, আমাদের মধ্যে ডোপামিন ক্ষরণ হয়, ডোপামিন বা ডোপামাইন। বাড়িতে হাউসওয়াইফরা তাদের কাজের কোনো প্রশংসা পায় না, তারা সব থেকে বেশি খাটে যারা সত্যিকারে কাজ করে। যারা কাজের লোক দিয়ে কাজ করায়, পায়ের উপর পা তুলে শুধু সারাক্ষণ ফোনে কথাবার্তা বলে, তারা করে না, তাদের কথা আমি বলছি না। যারা ডেডিকেটেড হয়ে কাজ করে, তারা প্রচুর কাজ করে, সবার আগে ওঠে, সবার শেষে যায়, কিন্তু তাদের কোনো প্রশংসা পায় না কাজের। 3 ঘন্টা প্রচুর পরিশ্রম করে রান্না করলো, তারপরে নুন একটু বেশি হয়ে গেলে মুখ ঝামটা দিয়ে বলতো, হ্যাঁ নুনে পুড়ে গেছে। প্রশংসা পায় না, তাই তারা ডিপ্রেশনে চলে আসে। বাড়ির লোকজনের যত সমালোচনা পাবে, তত তারা ডিপ্রেশনে চলে যাবে। প্রশংসা পেলে তাদের মধ্যে ডোপামাইন ক্ষরণ হবে, উজ্জীবিত হবে, ডিপ্রেশন কমে যাবে, অ্যাংজাইটিও কমে যাবে। আর অক্সিটোসিন বলে একটা হরমোন, যখন আমরা প্রিয়জনদের আমরা হাগ করি, বডি টাচ করি, ফিল করি, নার্সিং করি, কেয়ার করি অন্তর থেকে, তখন অক্সিটোসিন ক্ষরণ হয়। মা যখন বাচ্চাকে দুধ পান করায়, মায়ের থেকে প্রচুর পরিমাণে এই হরমোনগুলো বাচ্চার মধ্যে যায়, এগুলো হ্যাপিনেস কেমিক্যাল। যত বেশি মাতৃদুগ্ধ বাচ্চা পান করবে, তার মধ্যে তত বেশি এই হরমোন যাবে, গুড ফিলিং যাবে মায়ের, আর ওই বাচ্চা তত বেশি ভেতর থেকে সমর্থ হবে,
তার ফিয়ারলেসনেস, এই গুণটা তৈরি হবে। চলিত বাংলা একটা কথা আছে, বলে না, কত মায়ের দুধ খেয়েছি দেখবো, কত বাপের বেটা। মানেটা কি? মানে মাতৃদুগ্ধের মধ্যে সেই গুণ থাকে যে এগুলো খাবে সে ফিয়ারলেস হয়, তার ভেতরে ইমিউনিটি স্ট্রং হয়, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়। এনিওয়ে, এই হরমোনগুলো আমরা যারা একদম ডিপ্রেশনে আছি দেখবেন তারা নড়াচড়াও কম করে, মাথা নিচু করে ঝুঁকে আছে, মানে তারা কোনো নড়াচড়াও করছে না, তাই তারা ডিপ্রেশনে আরো চলে যাচ্ছে। তারা যদি অ্যাক্টিভ হয়ে যায়, এক্সারসাইজ করে নিষ্ঠার সাথে, বেনেভোলেন্ট কাজে যুক্ত হয়, বাড়ির লোকজনের মুখ ঝামটা থেকে, ভৎসনা থেকে, নেগেটিভ চর্চার থেকে মুক্তি পায়, প্রশংসা পায়, তার যেটুকুই কাজ করছে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো গুণ আছে, এবং তারা সেই হাগ, বডি টাচ, ফিলিং, নার্সিং, কেয়ারিং পায়, ডিপ্রেশনে মানুষ থাকতেই পারবে না। ডিপ্রেশনের উল্টোটা হলো হাইপার ফিলিং, অ্যাংসাস, ভবিষ্যতে কি হবে এটা নিয়ে। তারাও যদি এই এক্সারসাইজগুলো করে, শ্বাসের সাথে মন রেখে, তারা আবার ঠিক হয়ে যাবে। তখন না তারা বর্তমানে চলে আসবে। বর্তমানে চলে গেলে ভবিষ্যৎ নিয়ে, অতীত নিয়ে কোনো চিন্তা থাকবে না। তাহলে ভবিষ্যৎ নিয়ে যখন দুশ্চিন্তা থাকবে না, তখন তারা নেগেটিভ চর্চাও করবে না। যারা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছে তারা বর্তমানে নেই, শুধু ভবিষ্যৎ আর অতীত। অতীতে ওরা কিরম উদাহরণ দেখেছে, 2-4টে লোক মারা গেছে, আসল কারণ খুঁজে পায়নি। আর ভবিষ্যতে এটা হতে পারে, তারা ভেতরে হাজার গুণ বাড়িয়ে দিচ্ছে, তারা বর্তমানে নেই, শ্বাসের সাথে নেই। গভীর শ্বাস নিয়ে যখন আমরা এক্সারসাইজ করব এবং সারাক্ষণ যখন গভীর শ্বাসের সাথে থাকব, শ্বাসের 4টে গতি আমরা এগুলো সব শেখাই গভীরে, সামনে বসিয়ে ইগল রিভারতে। পুরক শ্বাস ঢুকছে, কুম্ভক শ্বাস ভেতরে রুদ্ধ হয়ে আছে, রেচক বাইরে বেরিয়ে যাচ্ছে, আর শূন্যক বাইরে বেরিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ শূন্যতা থাকছে। এই 4টে গতি যদি মন দিয়ে গভীর শ্বাস নেই, শ্বাসের গভীরতা এলে জীবনের গভীরতা আসবে। শ্বাসের গভীরতা নেই, দেখবেন খবর বলছে যেন মানুষকে ধমকাচ্ছে, আতঙ্ক তৈরি করছে, যেটা ভেতরে আছে সেটাই তো দিচ্ছে। আমাকেও এতবার ধরে বলছে, লোকজন বুঝতেই চাইছে না, বোঝার চেষ্টাই করছে না, তাদের ঠুনকো ইগোতে আটকে গেছে, একবার প্র্যাকটিস করতে চাইছে না। ফিজিক্স না জেনে ফিজিক্সের সমালোচনা করছে, কেমিস্ট্রি না জেনে কেমিস্ট্রির সমালোচনা করছে, মেটাফিজিক্স না জেনে মেটাফিজিক্সের সমালোচনা করছে। তোমার অধিকার নেই, তুমি যেই সাবজেক্টটা সম্বন্ধে জানো না সেটা নিয়ে সমালোচনা করার অধিকার নেই। তুমি ওই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করো, ওই সাবজেক্টটা নিয়ে জানো, ওই সাবজেক্টের গভীরে যাও, গিয়ে তারপরে তুমি তার সমালোচনা করার অধিকারী হবে। তুমি আগে গভর্নমেন্ট হয়ে চালাও তো দেখি, চালানোর পরে তুমি কিরকম চালিয়েছো, তারপরে আরেকজনের সমালোচনা করা তোমার অধিকার হবে। দ্য ফোর্থ এস্টেট বলেছিল সব থেকে ডেঞ্জারাস, এদের কথা শোনা উচিত না। শান্ত হয়ে যারা সঠিক তথ্য দিচ্ছে, আতঙ্ক ফেলছে না, তথ্যকে তথ্যের মতো দিতে হবে। দূরদর্শনের জন্য ডিসপ্যাশনেট, শান্তভাবে খবরগুলোকে পরিবেশন করে, ওইরকম ভাবে শান্ত খবর শুনতে হবে, আতঙ্ক তৈরি করা যাবে না। বারবার বলছে আতঙ্ক ছড়াবেন না, আর এই সাংবাদিকতার মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে আতঙ্ক ছড়াচ্ছে শুধু। খবরগুলো শোনার পরে মানুষের প্রেশার অনেকটা বেড়ে যায়, মেপে দেখা গেছে। টিআরপি বাড়াচ্ছে, ব্যবসা করছে, মানুষের সর্বনাশ হয়ে যাক, পুরো কালেকটিভ কনসাস পৃথিবীটা ডুবে যাক, ওদের ব্যবসা চলুক। তাহলে এবার কি করণীয়? সঠিক সময়, সঠিক কাজ, সঠিক জিনিসটা কি, একটা গল্পের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি। একজন রাজা, তার সভায় পণ্ডিত বিদ্বজ্জন আছেন। রাজার প্রচুর কাজ, সময় খুব অভাব, প্রচুর লোকজন দেখা করতে আসে। একদিন তাদেরকে বললেন যে আমি না পেরে উঠছি না, আমাকে আপনারা বলুন তো যে কোনো কাজ করার সঠিক সময় কোনটা, আর এত মানুষ আছে তাদের মধ্যে সঠিক ব্যক্তি কারা, আর এত কাজের মধ্যে কোন কাজটা আমার সঠিক কাজ, এগুলো নিয়ে যদি আপনারা কিছু গাইডেন্স করেন।
তো শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা নিজেদের মধ্যে চর্চা করে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কোনো একটা সিদ্ধান্তে আসতে পারলেন না। তখন তাদের মধ্যে একজন একটু অভিজ্ঞ ব্যক্তি বললেন, দেখো বাবা, উনি অনেক বয়স্ক, রাজাকে ওইভাবেই বলেন, তার একজন গুরুজন, বলছে শাস্ত্রের মধ্যে এর ব্যাখ্যা নেই, আমরা শাস্ত্রজ্ঞ পণ্ডিত তো, তবে আত্মজ্ঞ যারা আত্মজ্ঞানী তারা কিন্তু জানে। তো এরকম একজন ব্যক্তি আছে তোমার রাজত্বে জঙ্গলে, বয়স্ক হয়ে গেছে, আমাদের থেকেও বড়, কিন্তু উনি যদি জানতে পারেন যে তুমি এসব জানতে গেছো তাহলে উনি বলবেন না। তুমি রাজা, রাজা গেলে তো বলবেই না, তুমি যেতে পারো। এরম ভাবে ছদ্মবেশে যাবে যেন তোমাকে না চিনতে পারে, বেশি জানতে চাইলে দেবে না। যখন স্বতঃস্ফূর্ততা আসবে অটোমেটিকই তুমি জানতে পারবে। তোমার মনের মধ্যে ভাবনা আছে, উনি ঠিক তার উত্তর দেবেন, কারণ তার মনের মধ্যে সেই চেতনা স্তরে উনি সেটা অনুভব করতে পারবেন তোমার মনের মধ্যে কি চলছে। তো রাজা বললেন, তাহলে দেরি করে কি লাভ, জঙ্গলে যাব, বিপদ সংকুল জঙ্গল, এক কাজ করি, সে প্ল্যান করে তার প্রচুর সৈন্য ফৈন্য বডি ফডিগার্ড নিয়ে, তাদেরকে নিয়ে, সৈন্য নিয়ে, বডিগার্ড নিয়ে তিনি চলে গেছেন। এবং ওই আশ্রমের ওই ব্যক্তি কুড়ে ঘরে যেখানে থাকেন তার অনেক দূরে তার সৈন্যদের রেখে, বডিগার্ডদের রেখে উনি সেখান থেকে হেঁটে হেঁটে ছদ্মবেশে সেই আত্মজ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে পৌঁছলেন। একজন সাধু, মঙ্ক, একা একা থাকেন, একা একা কাজকর্ম করেন, একা একা সাধনা করেন, দিন রাত ধ্যান করেন, কিছু কিছু কাজকর্ম করেন। সকালবেলা যখন পৌঁছেছেন, ওই ব্যক্তি দেখছেন তার জমি, উনি কোদাল দিয়ে জমি কোপাচ্ছেন, জমি তৈরি করছেন, জমি তৈরি করছেন। তারপরে তার কাছে গিয়ে এত পরিশ্রম করে কাজ করছেন দেখে না, উনি কিছু না বলে, কারণ জেনেছেন বললে হবে না, বলা যাবে সময় হলে, তো উনি বললেন, আমি একটু আপনার এই মাটি কুপিয়ে দেবো। তখন সেই ব্যক্তি বলে, দাও, বলে উনি চুপচাপ বসে গেলেন পাশে ছায়াতে, গাছের নিচে। আর রাজা মাটি কুপিয়ে যাচ্ছে, কুপিয়েই যাচ্ছে, কুপিয়েই যাচ্ছে, এই ব্যক্তি কিছু বলছে না। আর রাজা ভাবছে কখন কি বলবে, সে কুপিয়েই যাচ্ছে, একটা জমি শেষ করে ফেলেছে কুপিয়ে, আরেকটা জমি শেষ করে ফেলেছে, রাজা কিছু বলছেই না। তখন সে রাজা ক্লান্ত হয়ে একবার থেমে বলছে, একটা প্রশ্ন করতাম, বলো। সঠিক সময়, সঠিক ব্যক্তি, সঠিক কাজ কি, কি করে বুঝবো? তখন না ওই জ্ঞানী ব্যক্তি বলে, কোদালটা দাও, দিয়ে উনি আবার কোপাতে শুরু করলেন, কোনো উত্তর দিলেন না। রাজা দেখলেন এই বয়স্ক মানুষটি আবার কোপাতে শুরু করছে, আবার চেয়ে নিয়ে নিজে কোপাতে শুরু করলেন। তখন সেই জ্ঞানী ব্যক্তিটি গিয়ে ঘর থেকে কিছু বীজ এনে, যেই জায়গাগুলো কোপানো হয়ে গেছে সেখানে বীজগুলো বপন করে দিলেন। বপন করা শেষ, সন্ধে হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে। হঠাৎ করে একজন ব্যক্তি চিৎকার করতে করতে, কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে রাজার দিকে, ওই ব্যক্তির দিকে আসছে, আশ্রমের দিকে, তার কুড়ে ঘরের দিকে আসছে। ওই ব্যক্তিরই সারা শরীর থেকে রক্ত পড়ছে, বুকের মধ্যে চেপে ধরে আছে। এসে রাজার সামনে লোকটি পড়ে গেল, তার বুকের মধ্যে ছুরির আঘাত, রক্ত পড়ছে। রাজা তখন তাড়াতাড়ি তার পাগড়ি খুলে তার কাছে যে বস্ত্র ছিল সেগুলো দিয়ে সেই জায়গাটা বাঁধলো, পরিষ্কার করলো, তার প্রচন্ড শুশ্রূষা করলো। তাকে সেই কুড়ে ঘরের মধ্যে, রাত হয়ে গেছে, একটা জায়গায় শুইয়ে দিল এবং শুশ্রূষা করতে থাকলো, শুশ্রূষা করতে থাকলো। একটু গরম জল করে খাইয়ে দিল, শুশ্রূষা করতে থাকলো। এই অবস্থায় ওই লোকটি ঘুমিয়ে পড়ল। আবার রাজাও পাশে ঘুমিয়ে পড়ল মাটিতে। অসুস্থ লোকটি বিছানায়, একটা ছোট্ট বিছানা। আর সেই জ্ঞানী ব্যক্তি সেই ঘরের বাইরে সারা রাত বসে ধ্যানে কাটিয়ে দিলেন। ভোর হওয়া মাত্রই অসুস্থ ব্যক্তিটিও চোখ খুললেন, রাজাও চোখ খুললেন। অসুস্থ ব্যক্তি রাজার দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে থেকে কৃতজ্ঞতা সুরে বললেন যে, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আমাকে চিনতে পেরেছেন? রাজা বলল, না। বলল, আমি আপনাকে খুন করতে এসেছিলাম, আপনি আমার ভাইকে
আপনার রাজত্ব থেকে বহিষ্কার করেছেন, তিরস্কার করেছেন, কিছু একটা ভুল হয়তো করেছিল, তার সব ছিনিয়ে নিয়েছেন, আমাদেরকে বেঘরে করে দিয়েছেন। আমি প্রতিজ্ঞা করেছিলাম আপনাকে আমি মেরে ফেলবো। সেই সুযোগে ছিলাম, যখন জেনেছি গতকালকে আপনি এখানে আসছেন, আমি তৈরি ছিলাম। কিন্তু আপনার পাহারাদার এত ছিল, তারপর যখন অন্ধকার হয়ে গেছে আমি ভাবলাম ওরা দেখতে পাবে না। আমি যখন ছুরি নিয়ে আসছিলাম, আপনার এক পাহারাওয়ালা আমাকে ধরে আমার ছুরি আমার বুকেই বিধিয়ে ছেড়ে দিল, ছুরিটা নিয়ে নিয়ে। আমি দেখলাম আর কোনো রাস্তা নেই, ওরা তো আমাকে মেরে ফেলবে, আপনার কাছে এলে যদি আমি বাঁচি। চলে এলাম, আপনার সেবা শুশ্রূষায় আমি বেঁচে গেলাম। আমি অসীম কৃতজ্ঞ, আপনি আমাকে বাঁচালেন। আমি আপনার প্রতি শত্রুর ভাবনা পোষণ করেছি, আপনি আমাকে বাঁচিয়েছেন। এবার রাজা ভাবছে একদিন তো পেরিয়ে গেল, এক রাত পেরিয়ে গেল, এবার তো ফিরে যেতে হবে। সবাইকে বলা আছে কেউ যেন এখানে না আসে, তাই কেউ আসছে না, কিন্তু তাদেরও তো অসুবিধা হচ্ছে। তখন রাজা গিয়ে সেই জ্ঞানী ব্যক্তিকে বলল যে আমাকে যেতে হবে, আপনি যদি আমার ওই 3টে প্রশ্নের উত্তর দিতেন। তখন সেই জ্ঞানী ব্যক্তি বলল, কেন তুমি উত্তর পাওনি? আমি তো দেখছি দুবার তুমি উত্তর পেয়ে গেছো। মানে মানে তুমি যখন কালকে এলে, আমার সামনে এলে, আমি কাজ করছিলাম, আমার হাতে যেটা কাজ সেটাই আমার কাজ। তুমি আমার কাছে চাইলে, আমি তোমাকে দিয়ে দিলাম। ওটাই সঠিক সময়, তুমি চেয়েছো। ওটাই সব থেকে ইম্পর্টেন্ট ব্যক্তি, তুমি আমার সামনে। ওটাই সব থেকে ইম্পর্টেন্ট কাজ, যে কাজটা হাতে ছিল তুমি নিয়ে নিয়েছো, তুমি করছো। আমি তখন একটু রেস্ট নিলাম, ওই সময় আমার রেস্ট নেওয়াটা কাজ ছিল। তারপরে তুমি যখন প্রশ্ন করলে এই 3টে জিনিস, আমি তখন দেখলাম তোমরা তো শাস্ত্র ইন্টেলেক্ট মুখস্থ করে কোনো জায়গা থেকে শিখে তারপরে চর্চা করো। এইভাবে যদি আমি বলে দিই তার উত্তর, তুমি সেটা বুঝতে পারবে না। ওটা তোমার জ্ঞান হয়ে যাবে, কিন্তু তোমার জীবনে কাজে লাগবে না। ওটা তুমি সবাইকে বলে বেড়াবে, জীবনে ব্যবহার করবে না। তাই আমি তোমাকে বলিনি। আমি চাইছিলাম ইউনিভার্সের কাছে যে তুমি আমার কাজ করে দিয়েছো, ইউনিভার্স তোমাকে নিজের থেকে শেখা, আত্মজ্ঞানী করুক, নিজে নিজে উপলব্ধি করে শেখো। তখনই সেই ঘটনা ঘটলো, আশ্চর্য ঘটনা। এই ব্যক্তিটি চলে এলো, আর ওই ব্যক্তিটি আসা মাত্রই, যখনই তোমার সামনে এলো, ওটাই সব থেকে পাওয়ারফুল সময়, নাও, বর্তমান। আর ব্যক্তি, যেই ব্যক্তিটি তোমার কাছে এসছে, সেই তোমার সব থেকে ইম্পর্টেন্ট ব্যক্তি তোমার জীবনে, তোমার কাছে যে আছে। আর কাজ, ওই সময় যে কাজটা ছিল ওই ব্যক্তিটিকে শুশ্রূষা করা, ওই কাজটাই সব থেকে ইম্পর্টেন্ট কাজ। আমি তো সারাক্ষণ এরকমই থাকি, প্রত্যেকটা মুহূর্ত আনন্দে। এটাই মুহূর্ত, এই সময়টাই বাঁচতে হবে। শ্বাসে মন দিয়ে থাকি, প্রত্যেকটা মুহূর্তে শ্বাসে মন থাকলে ওই মুহূর্তটাকে আমি বাঁচি। না অতীতে থাকি, না ভবিষ্যতে থাকি। তাই অতীতের যন্ত্রণা, ভবিষ্যতের উদ্বিগ্নতা পরিবর্তন করে না। মানে আমি অ্যাংসাস হই না, ডিপ্রেশনও হই না, আতঙ্কও ছড়াই না, শান্ত থাকি। কাজের মধ্যে দিয়ে সবকিছু হয়। বুঝতে পেরেছ? তুমি রাজা, আমি তোমাদের কথা ভেতরে শুনেছি। তুমি এত সুন্দর সেবা করেছো, মনে হয় এ তোমার শত্রু। যে না, এই শত্রু না। শত্রু হলে আমি এইভাবে আমার জীবনের এই শিক্ষাটা পেতাম না। ও আমার শিক্ষক, একে আমি নিয়ে যাব, ওর ভাইকে সব ফেরত দেবো, দিয়ে আবার সুন্দর করে সবাই চলবো। আর এটা বুঝলাম, সঠিক সময়, বর্তমান, সঠিক ব্যক্তি যে আমার সামনে আছে, সঠিক কাজ, এখন যে হাতে যে কাজটা আছে সেটাই। শাস্ত্রের মধ্যে এগুলো থাকে না। শাস্ত্র যারা অনুভব করেছেন তারা তখন লিখে গেছেন, সেই অনুভবটা তারা লেখার মধ্যে আনা যায় না, অনুভব করতে হয়। তাই এক্সপেরিয়েন্স করতে হয়। তাই সবাইকে বলবো, যদি কারো উপকার করতে হয় তাহলে সেখানে আতঙ্ক না ছড়িয়ে সেখানে কাজে নেমে যাও, তাদের হেল্প করো। গভর্নমেন্টের মতো করে করছে, সব থেকে বেশি করছে, তার থেকে বেশি কেউ করছে না।
তার ভুল ধরার দরকার নেই, তুমি নিজের ভুলটা ধরো। তুমি যে নিজে কাজ না করে অন্যের ভুলটা ধরো দেখাচ্ছ, আতঙ্ক ছড়িয়ে পৃথিবীটাকে আতঙ্কিত করছো, কালেকটিভ কনসিয়াসনেসকে নেগেটিভ করছো, পৃথিবীর ভূয়সী ক্ষতি করছো, চরম ক্ষতি করছো পৃথিবীর। এটার থেকে তোমরা পৃথিবীকে বাঁচাও। তোমরা তোমাদের নেগেটিভ কাজ বন্ধ করো, সবাই নেগেটিভ চিন্তা বন্ধ করো। পজিটিভিটি, পজিটিভ থট ফর্ম, পজিটিভ এলিমেন্টালস, পজিটিভ ইমোশন, প্রেম, সেবা, শান্তি, শক্তি, চেতনা, আউম বসুধৈব কুটুম্বকম এর চেতনা জাগাও, মানবতার চেতনা জাগাও। প্রত্যেকটা মানুষ আমরা ভাই বোন, পুরো পৃথিবীটাই আমাদের পরিবার, সবাই এক পরিবারের সদস্য। কেউ কারো দোষ দেখার জন্য না, যেখানে কিছু করতে হবে নিজে কাজে লেগে যাও। যে জায়গায় তুমি পৌঁছে গেছো ওই জায়গাটায়, ওই ব্যক্তিগুলো, ওই সময়টা, ওই কাজটা তোমার কাজ। তোমার ওখানে হেডমাস্টারই কাজ না, আরেকজনের দোষ দেখানো না, তুমি কাজে লেগে যাও। যদি এটা মাথায় ঢোকে তাহলে বুঝতে পারো তোমাদের চেতনা জেগেছে। আর নাহলে পৃথিবীর ক্ষতি করে চলেছ, করবে, কি আছে, এরকম তো করে চলেছে, লুট করে চলেছে, অস্ত্রের ব্যবসা করে চলেছে। যে জিনিসগুলো মানুষের দরকার নেই সেই জিনিসগুলো পৃথিবীর সব থেকে বড় বড় ইন্ডাস্ট্রি। অস্ত্রের ইন্ডাস্ট্রি পৃথিবীর সব থেকে বড়, তারপরে ওষুধের ইন্ডাস্ট্রি, তারপরে মদের ইন্ডাস্ট্রি। আর এই তিনটেরই অ্যাডভার্টাইজমেন্ট তোমরা পাও তো মিডিয়াতে, ওগুলোই তো তোমাদের চালায়। ওরাই সবাইকে চালাচ্ছে, দেশকে চালাচ্ছে, মিডিয়াকে চালাচ্ছে, সবাইকে চালাচ্ছে। একটু শান্ত হও তোমরা, প্রচুর ক্ষতি করে ফেলেছো পৃথিবীর। এবার তোমাদের এই নেগেটিভ কাজ বন্ধ করো। পজিটিভ যদি হতে পারো তাহলে করো, না হলে করো না। করোনা এসে এটা ভালো করে বোঝানোর চেষ্টা করছে তোমাদের, ক্ষতি করো না নিজেদের সহ জগৎ সংসারে। শুধু ব্যবসার দিকে দেখো না, ব্যবসা প্রচুর ক্ষতি করেছে, প্রচুর ক্ষতি করেছে। কি অন্যায় অত্যাচার করছে ব্যবসায়। মার্কেটিং এ 80% 90% মিথ্যা কথা। একটা তোমাদের সংবাদে, তোমাদের টিভিতে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিলে কারো কাছ থেকে 10 লাখ নিচ্ছ, কারো কাছ থেকে 3 লাখ, কারো কাছ থেকে 10,000, যেরকম পাচ্ছ সেরকম নিচ্ছ, লুট করছো। খবরগুলোকে নিজেদের মতো করে কনক্লুড করে বানিয়ে কাউকে প্রশংসা পাওয়ার জন্য, কারো কোনো পলিটিক্যাল পার্টির, কোনো ধর্মীয় নেতার, কোনো সামাজিক নেতার, ওদের মতো করে ওদের কাছ থেকে প্রসাদ পাচ্ছ, নেগেটিভ খবর ছড়াচ্ছ। স্টপ করো তোমরা এগুলো। তোমরা না থাকলে পৃথিবীটা অনেক সুন্দর থাকবে। তোমরা এক একটা বড় বড় করোনার মতো ভাইরাস, যারা নেগেটিভিটি ফেলাচ্ছ, নেগেটিভিটি ছড়াচ্ছ, করোনার থেকে ডেঞ্জারাস ভাইরাস। একটু বোঝার চেষ্টা করো। জগতের প্রচুর ক্ষতি করে ফেলেছো তোমরা, এবার থামো, থামো, ফর গডস সেক। স্টপ অল দিস রাবিশ মিডিয়া স্প্রেডিং অল দিস ননসেন্স। স্টপ, স্টপ।